দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক, সব হত্যার সুষ্ঠু বিচারের ঘোষণা। নতুন সরকারের দায়িত্ব বন্টন, ডক্টর ইউনূসের হাতে ২৭ দপ্তর। অর্থ পরিকল্পনায় সালেউদ্দিন, আসিফ নজরুল পেলেন আইন। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা, শান্তি ফিরিয়ে এনে অর্থনীতির সচলে অগ্রাধিকার। সেনা পাহারায় সীমিত কার্যক্রমে ফিরছে থানাগুলো, যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা, সময় লাগবে স্বাভাবিকতায় ফিরতে। এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রভাব রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম, স্বস্তি ফিরছে জনমনে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে একথা বলেন তিনি। প্রতিটি মন্ত্রণালয়ে সহকারী উপদেষ্টা হিসেবে ছাত্র প্রতিনিধি রাখা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। মন্ত্রিসভার দপ্তর বন্টন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি। বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনও রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে যমুনায় ডেকে কথা বলবেন ডক্টর ইউনূস এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সাহায্য করা হবে বলেও জানান তিনি। শিক্ষার্থী নিহত হয়েছেন এই আন্দোলনে, এই অভ্যুত্থানে, সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন, ওনাদের সাথে কথা বলবেন। যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণকে সম্পৃক্ত করতে প্রতিটি মন্ত্রণালয়ে সহকারী উপদেষ্টা হিসেবে ছাত্র প্রতিনিধি রাখা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে আর কি। ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধে কাজ করবে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার বলে জানান প্রধান উপদেষ্টারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা সহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল। আর সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। শামীমা আক্তারের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। শপথের পরদিন শুক্রবার সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রেখেছেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় ও AFM হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দ রেজওয়ানা হোসেনকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M সাকওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আর নূরজাহান বেগম পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আন্দোলনের দুই নায়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত অন্তর্বর্তী সরকার। সকালে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানোর শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান উপদেষ্টারা। শামীমা আক্তারের আরেকটি প্রতিবেদন। শুক্রবার সকালে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানান। প্রথমেই প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে আবারও নিজেদের পরিকল্পনার কথা জানান উপদেষ্টারা। 1971 সনে যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনিং। যে উন্নয়নের নামে আপনার সুপারফিশিয়াল উন্নয়ন হয়েছে, কর্কশ মানুষ উপকার পেতে। এখন উন্নয়নের মূল বিষয়টা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুষম সম্বন্ধ বৃদ্ধি করে সত্যিকারের টেকসই উন্নয়নে, সেটা আমরা চেষ্টা করব। আবার পারলে আমরা মেজর সেক্টরগুলো, ব্যাংকিং সেক্টরগুলো আছে, পুঁজিবাজার, এগুলোকে আমরা চেষ্টা করে সংস্কার করব। শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সাভার থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় রওনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা জানায় নতুন অন্তর্বর্তী সরকারের সদস্যরা। ভাষা আন্দোলনে শহীদদেরকে সম্মান জানানোর মধ্য দিয়ে বিশেষভাবে স্মরণ করা হয় এ প্রজন্মের অগ্রনায়ক আবু সাঈদ মুগ্ধদের। উপদেষ্টারা জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পর দ্রুতই মনোযোগ দেওয়া হবে অর্থনীতিতে। মাজহারুল ইসলামের প্রতিবেদন। এ যেন এক মাহেন্দ্রক্ষণ। 52-এর ভাষা শহীদদের প্রতি সম্মান আবারও সামনে আনছে আবু সাঈদদের। তাদের আন্দোলনই এনে দেয় নতুন বাংলাদেশের সূচনা। সদ্য শপথ নেওয়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বেলা 12টায় শহীদ মিনারে আসেন। এরপর প্রধান উপদেষ্টার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। এ সময় তারা 1 মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানানোর পর কয়েকজন উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। এ সময় নতুন দেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন তারা। উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, দেশের স্বাভাবিক পরিবেশ তৈরি করে শুরু করবেন অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ। প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে, এটাই সবচেয়ে। এ সময় উপদেষ্টা নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ জানান, সবার সহযোগিতা নিয়ে দেশ পুনর্গঠন করতে চান তারা। কাজ করবেন জাতির প্রত্যাশা পূরণে। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি
গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা যান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বিভিন্ন দেশ। ভারত থেকে শুরু করে চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সরকার বরেণ্য এ নোবেলজয়ী নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। শেখ হাসিনার পতনের 4 দিন পর শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের নানা মহলের বিশিষ্ট ব্যক্তিরা। পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনন্দন বার্তা দেন তিনি। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও প্রত্যাশা করেন তিনি। বরেণ্য নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী পাকিস্তানও। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে এক বিবৃতিতে জানায় দেশটির মুখপাত্র। নতুন গঠিত সরকারের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। We welcome Dr. Yunus's call for an end to the recent violence and we stand ready to work. বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের সাথে কাজ করতে আমরা প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। And Dr. Yunus as it charts a democratic future for the people of Bangladesh. ইউনূস সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বৃহস্পতিবার জোটটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গুরুত্বপূর্ণ এ পরিবর্তনকে সমর্থন জানিয়ে নতুন প্রশাসনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সরকারের বৈধতার বিষয়ে জানতে চাওয়ায় সন্ধ্যায় এ রুল জারি করে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, দুর্যোগকালীন মুহূর্তে মধ্যবর্তী সরকারের প্রয়োজন আছে বলে জানায় আপিল বিভাগ। আন্তর্জাতিক অঙ্গনের খবর। অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। আগামী 10 সেপ্টেম্বর এ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রচার করবে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যেই প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। আগামী 10 সেপ্টেম্বর এ বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানায় এবিসি নিউজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করে তারা। নির্বাচনের আগে কমলার সাথে একাধিকবার বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। আমার মনে হয় আমাদের 3টি বিতর্ক করা উচিত। 4 ও 25 সেপ্টেম্বর কমলার সাথে আরও 2টি বিতর্ক করতে চাই। ফক্স ও এনবিসি তা সম্প্রচার করবে। আর 10 সেপ্টেম্বরের মধ্যে বিতর্ক নিয়ে আমরা এরই মধ্যে এবিসি নিউজের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। অবশেষে বিতর্কে ট্রাম্প রাজি হওয়াতে আনন্দ প্রকাশ করেছেন হ্যারিস।
আমি আনন্দিত যে তিনি অবশেষে 10 সেপ্টেম্বর একটি বিতর্কে মুখোমুখি হতে সম্মতি জানিয়েছেন। আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি তিনি যথাসময়ে উপস্থিত থাকবেন। এবিসি নিউজ আরও জানিয়েছে, ট্রাম্প কমলার বিতর্কটি পরিচালনা করবেন ওয়ার্ল্ড নিউজ টুনাইট উপস্থাপক এবং গণমাধ্যমটির ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড মুয়ার ও এবিসি নিউজ লাইভ প্রাইমের উপস্থাপক লিন্ডসে ডেভিস। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো খেলার সংবাদ, অলিম্পিক প্রসঙ্গ। প্যারিস অলিম্পিক যেন রেকর্ডের ফুলছড়ি। প্রথম পাকিস্তানি হিসেবে স্বর্ণ জিতেছেন আরশাদ নাদিম। জ্যাভেলিন থ্রোতে গড়েছেন অলিম্পিক রেকর্ড। ফুটবলে ব্রোঞ্জ জিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে আশরাফ হাকিমির মরক্কো। মিশরকে বিধ্বস্ত করেছে 6-0 গোলে। মেয়েদের 400 মিটার স্প্রিন্টে রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিডনি লিভরন। আরও জানাচ্ছেন তৌসিফুল হাসান। পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতলেন আরশাদ নাদিম। গেল আসরের চ্যাম্পিয়ন ভারতের নীরাজ চোপড়াকে জ্যাভেলিন থ্রোতে পেছনে ফেলে প্যারিসে স্বর্ণপদক নিজের করে নিলেন নাদিম। 92.97 মিটার পেরিয়ে গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড। এদিকে অলিম্পিক ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশরকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে মরক্কো। প্রথমবারের মতোই খেলতে এসে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। 2022 বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল হাতছাড়া হলেও এবার আর ভুল করেনি আশরাফ হাকিমির দল। কুস্তিতে আধিপত্য করেছেন 20 বছর বয়সী জাপানি নারী অ্যাথলেট আকারি ফুজিনামি। 53 কেজি বিভাগের ফাইনালে ইকুয়েডরের লুনিয়া গুজমানকে পাত্তাই দেননি ফুজিনামি। ডমিনেট করে জিতেছেন প্রথম অলিম্পিক পদক। ধরে রেখেছেন 134 ম্যাচ জয়ের স্ট্রিক। তায়াকুন্দোতে মেয়েদের 57 কেজি ফাইনালে ইরানের নাহিদ কিয়ানি চান্দেহকে হারিয়ে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইউজিন কিম। আর ছেলেদের 68 কেজিতে স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের উলুগবেক রশিদভ। উসাইন বোল্টের কীর্তি ছোঁয়া হলো না নোয়াহ লাইলসের। 200 মিটার স্প্রিন্টে তৃতীয় হয়েছেন করোনায় আক্রান্ত হওয়া লাইলস। ইভেন্টে প্রথম আফ্রিকান হিসেবে স্বর্ণ জিতে রেকর্ড করলেন বোতসোয়ানার লেতসিলে তোবগো। হকিতে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডসের ছেলেরা। আর হারমনপ্রীত সিং এর জোড়া গোলে ব্রোঞ্জ জিতেছে ভারত। অলিম্পিকের হকি থেকে এ নিয়ে 13তম পদক জিতল টিম ইন্ডিয়া। প্যারিসে মেয়েদের 400 মিটার স্প্রিন্টে আরেকবার বিশ্ব রেকর্ড গড়েই স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন লেব্রন। টোকিওতে গড়েছিলেন অলিম্পিক রেকর্ড। এবার সময় নিয়েছেন মাত্র 50.37 সেকেন্ড। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক। সব হত্যার সুষ্ঠু বিচারের ঘোষণা। নতুন সরকারের দায়িত্ব বন্টন। ডক্টর ইউনূসের হাতে 27 দপ্তর। অর্থ পরিকল্পনায় সালেউদ্দিন, আসিফ নজরুল পেলেন আইন। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা। শান্তি ফিরিয়ে এনে অর্থনীতির সচলে অগ্রাধিকার। সেনা পাহারায় সীমিত কার্যক্রমে ফিরছে থানাগুলো। যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। সময় লাগবে স্বাভাবিকতায় ফিরতে। এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রভাব রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। স্বস্তি ফিরছে জনমনে।